নমস্কার। ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই উপস্থাপনায় আপনাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন সিআইটিওর লিডার এবং এনজেসিএস মেম্বার বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। আজকের আলোচনা মূলত এই যে সদ্য বোনাস মিটিং হয়ে গেল সেলের সমস্ত ইউনিটের কর্মীবৃন্দের জন্য, সেই বোনাস মিটিংয়ে উনি সিআইটিওর রিপ্রেজেন্টেটিভ হিসাবে দিল্লি গিয়েছিলেন এবং এই বোনাস মিটিংয়ের ফলাফল সম্বন্ধে এর মধ্যে মোটামুটিভাবে আমরা সকলেই জেনে গিয়েছি। আমরা আগে একটা অনুষ্ঠান করেছিলাম যেখানে বিশ্বরূপবাবু বলেছিলেন যে এবারে সেলের যা সামগ্রিক পরিস্থিতি তাতে করে 40,500 টাকার কমে বোনাস এগ্রিমেন্টে ওনারা সই করবেন না এবং মিনিমাম 40,500 টাকা যেন হয় তার জন্য ওনারা সর্বাত্মক প্রয়াস করবেন। কিন্তু আমরা জানি যে সেই মিটিংয়ে ম্যানেজমেন্ট 26,500 টাকার অবধি উঠেছিল এবং এর বেশি তারা দিতে পারবে না বলে জানায় এবং বোনাস মিটিং ভেস্তে যায় এবং পরবর্তী কোনো বোনাস মিটিংয়ের ডেট কিংবা আলোচনার কোনো জায়গা তৈরি হয়নি। বরং আমরা দেখছি বিভিন্ন ইউনিটগুলোতে ম্যানেজমেন্ট কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা তারা ঢুকিয়ে দিচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে তো আমি ওনার কাছে প্রথম যে বিষয়টা জানতে চাইবো যে আপনি আগের আমাদের যে আলোচনা সেটাতেও বলেছিলেন যে কোথাও না কোথাও ম্যানেজমেন্ট আগে থেকেই ঠিক করে রেখেছে একটা ফর্মুলা, যে ফর্মুলা আমরা আগেও মানিনি, এখনো মানি না। সেই ফর্মুলার উপরে ভিত্তি করে তারা একটা বোনাস ডিক্লেয়ার করছে এবং করবে এবং সেটাকে তারা শ্রমিকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আমরা তার বিরুদ্ধে একটা চিঠি দিয়েছি বোনাস মিটিংয়ে যাওয়ার আগে। তো তাহলে সেই জায়গাটাই আবার গিয়ে দাঁড়ালো। তাহলে এরকম পরিস্থিতিতে আপনাদের চিন্তা ভাবনা কি সেটা যদি একটুখানি সংক্ষেপে বলেন। নমস্কার সকলকে, সংগ্রামী অভিনন্দন যারা শুনছেন। এখন গ্রাউন্ড রিয়েলিটি অত্যন্ত আলোচনা হওয়া জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোম্পানি যে স্ট্যান্ডটা নিয়েছে, যে মিটিং ডাকলো, কন্ডিশন দিল অ্যাজ এ প্রি কন্ডিশন যে ফর্মুলা ওয়াইজ যা হবে ক্যালকুলেশন করে আমরা বোনাস দেব বা এসগ্রাসিয়া দেব অথবা এপিএলআরএস দেব, যাই ওরা নাম বলুক। ক্যালকুলেশন করে দিলে মিটিংটা ডাকার শুধু ক্যালকুলেশনটা ফর্মুলা তো তার উপরে পুট করলে এটার জন্য মিটিংটা ডাকার ঠিক কারণ কি, এটাই আমরা চিঠিতে লিখেছিলাম। আমরা লিখেছিলাম যে ওইটা তো সবাই মিলে এগ্রিমেন্ট করেনি, এমনকি যারা এগ্রিমেন্ট করেছিল ফর্মুলাটা তারা পরে চিঠি দিয়ে আপত্তি করেছিল, কারণ তাদের এগ্রিমেন্টের কারণেই তারা দেখেছিল গতবারে 23,000 টাকা বোনাস হয়েছে ওয়ার্কারদের জন্য। পরে তারা প্রত্যেকে, 3টে ইউনিয়ন যারা এগ্রিমেন্ট করেছে তারা প্রত্যেকে আপত্তি করে চিঠি দিয়েছে এবং 23,000 টাকাটাও কোম্পানি ইউনিল্যাটারাল সিদ্ধান্তে ডিসবার্স করেছিল, সেই ব্যাপারেও তারা তাদের আপত্তির কথা বলেছিল। তাহলে এর পরিপ্রেক্ষিতে আমাদের দৃঢ় একটা ভাবনা ছিল যে কোম্পানি গতবারে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, আমরাও সবাই করেছি, যারা সাইন করিনি ফর্মুলাটাকে অনুভব করে, আর যারা সাইন করেছেন তারা প্রত্যেকেই ফিল করেছেন যে এটা যথার্থ নয়, ঠিক হচ্ছে না, এবং একতরফা ম্যানেজমেন্টের বোনাস দিয়ে দেওয়া, আপত্তি থাকার সত্ত্বেও আরেকটা আলোচনা না করা, তাহলে এই ব্যাপারে সকলেই তার অবস্থান এবারে আরো স্পষ্ট করবে এবং অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেবে। সেই সূত্র ধরেই আমরা মনে করেছি যে এবারের বোনাস মিটিং এর ক্ষেত্রে কোম্পানি এই ধরনের আচরণ করলে আমাদের এক জায়গায় থাকা দরকার এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের অ্যাক্ট করা দরকার। এখন আপনি যেটা প্রথম প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে আপনাদের ভাবনা কি, এই মুহূর্তে সবগুলো ট্রেড ইউনিয়ন ন্যাশনাল লেভেলে যারা ফাংশন করে স্টিলে, তারা একসাথে আইএনটিইউসি অফিস সঞ্জীব রেড্ডির নেতৃত্বে তার অফিসে বসেই পরের দিনই বিকেল 5টায় হাইব্রিড মিটিং হয়েছে, যে ওখানে উপস্থিত ছিলেন যারা কমরেড তপন সেন ছিলেন, কমরেড গিরি ছিলেন এআইটিইউসি, রেড্ডি সাহেব তো ছিলেনই, ছিলেন বিএমএস এর রঞ্জন কুমার, তারা সকলে বসে আর আমাদের হাইব্রিডের অর্থাৎ টেলিফোনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে উপস্থিত ছিলেন এইচএমএস লিডার বাধ্যকারজি, এছাড়া 38 জন বিভিন্ন ট্রেড ইউনিয়নের ফ্রন্ট লেভেল বিভিন্ন ইউনিটের লিডাররা এই কনভারসেশনে যুক্ত হয়েছিলেন তার ইউনিট থেকে।
সেখানে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আজ 5 তারিখ প্রত্যেক ইউনিটে ডেমনস্ট্রেশন হবে। যাদের বিশেষ কোনো অসুবিধা থাকবে তারা হয়তো একদিন পরে দেবেন, সব ইউনিয়ন একসাথে। ন্যাশনাল লেভেলের সাথে লোকাল ইউনিয়ন যারা এই ব্যাপারগুলোতে লড়াই আন্দোলনে ইউজুয়াল ওয়েতে থাকেন, শ্রমিকদের সাথে লড়াইয়ে যুক্ত হন, তাদেরকেও একই আহ্বান জানানো হবে। 14 এবং 15 তারিখ এই দুদিন বিভিন্ন অবস্থান, বিক্ষোভ, ধর্ণা করতে হবে এবং নভেম্বর মাসের আমরা দুদিনের ধর্মঘটে যেতে বাধ্য হব যদি কোম্পানি এই সমস্ত প্রয়াস নেওয়ার পরেও এই ইস্যুতে এবং বকেয়া দাবি দাওয়া অফ এনজেসিএস বেতন সংক্রান্ত, অধিকার সংক্রান্ত ইস্যুতে সুষ্ঠু সমাধানের কোনো রাস্তা না খোঁজে এবং সেই গুরুত্ব যদি না দেয়। সেই মোতাবেক আজ সমস্ত ইউনিটে সব ইউনিয়নগুলোর বিক্ষোভ হচ্ছে। অনেক জায়গায় আরেকটু প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে, যেমন ধরুন বোকারো, 6টা ইউনিয়ন তারা বসেছেন এবং ঠিক করেছেন এই ব্যাপারে লিফলেট করছেন, পোস্টার করছেন, মাইকিং করবেন এবং তারা 7 তারিখে এই বিক্ষোভটা করছেন। একসাথে কর্মসূচি এবং আন্দোলন, শ্রমিকের মাঝে যাওয়া আর ইস্যুতে সবাইকে যুক্ত করে প্রতিবাদটা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে কোম্পানিকে চাপের মধ্যে দিয়ে ভাবতে বাধ্য করানোর জায়গায় নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা হবে। দুর্গাপুর ইউনিটেও গতকাল সব ইউনিয়নের বৈঠক হয়েছে আইনটিসি অফিসে, সেখানে ডিসকাশন হয়েছে এবং সেই অনুযায়ী আজ কর্মসূচি রূপায়িত হয়েছে ইডি ওয়ার্কসে সকাল 9টায় দুর্গাপুর স্টিলের ক্ষেত্রে। ঠিকা এবং স্থায়ী শ্রমিকদের দাবি নিয়ে ওভারঅল কোম্পানির দৃষ্টি আকর্ষণের আপ্রাণ চেষ্টা করার পর ধর্মঘট দুদিন করার দিকে যাওয়া ছাড়া আমাদের গত্যন্তর নেই, এরকম একটা ওভারঅল ভাবনা এই মুহূর্তে ভাবা হয়েছে। 2, এই ইস্যুর উপরে দাঁড়িয়ে এই ট্রেড ইউনিয়নগুলোর বাইরেও কখনো কখনো শ্রমিকরা তাদের রিয়াকশন দিচ্ছেন তাদের মতো করে। যেমন এরকমই আমরা শুনতে পাচ্ছি যে বোকারোতে কোনো ইউনিয়ন বা সদ্য গঠিত ইউনিয়ন অথবা ইয়াং ওয়ার্কার্সদের একটা অংশ 19 তারিখ স্ট্রাইক করবেন বলে তারা নোটিফিকেশন করেছেন। এবার যেখানে স্ট্রাইক নোটিশ দেওয়া হচ্ছে বোকারো, এখনো অন্য কোথাও দেওয়া হয়নি, এই সংগঠন যদি থেকে থাকে আরো কোথাও যদি দেওয়া হয় কি হবে, তাহলে ওই অঞ্চলের ট্রেড ইউনিয়নরা যখন যৌথ মিটিং করছেন নিজেদের মধ্যে আলোচনা করছেন। যারা নোটিশ দিয়েছেন তারা কিন্তু তাদের দাবি সনদকে সামনে রেখেছেন, ওয়ার্কারের মাঝে, সবার মাঝে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু দাবি রেখেছেন যে কি কি তারা দাবি বক্তব্যে বলছেন। সেই বক্তব্যগুলো যদি আমরা দেখি, যে 4টে পয়েন্ট তারা রেখেছেন কি 5টা, তাহলে যা নিয়ে সবগুলো ইউনিয়ন লড়াই হচ্ছে, যা এই মিটিং এর আগেও মূল ইস্যু ছিল ইউনিয়নগুলোর, সেগুলোই তাদের দাবির মুখ্য জায়গা আছে, 1-2টো বাদ দিলে। তাহলে তারা দাবিগুলো সবগুলো ওয়ার্কার ওরিয়েন্টেড এবং যে দাবিতে ইউনিয়নগুলো লড়াই করছে, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে, আন্দোলনের কথা বলছে এবং আফটার অল ধর্মঘটের দিকে যাওয়ার কথা বলছে, সেই দাবিতেই কিন্তু তাদের লড়াইটাও এখানে অন্তত তাদের অ্যানাউন্সমেন্টে আছে। তারা কি ওই জয়েন্ট যে আপনারা বোকারোতে করেছেন মিটিং, সেখানে কি তারা প্রেজেন্ট ছিলেন? না, সেখানে তারা ছিল না, কারণ তারা এই ন্যাশনাল লেভেলের ট্রেড ইউনিয়নের বিষয়ে পার্টিসিপেট এখনো করেনি। এখন আমাদের ক্ষেত্রে যোগাযোগ তারা করুক, আমরা করি, সেই চেষ্টা হয়তো করতে হবে। 2, তারা যদি ধর্মঘট করে ইস্যুতে নোটিশ দিয়ে এবং প্রচারে নামে, তাহলে যে ইস্যুতে আমরাও প্রচার করছি, আমরাও বলছি যে আফটার অল ধর্মঘটের কথা যদি না মেটে এবং তারা আগাম ধর্মঘট করছেন, এইটাতে আমাদের 2টো সমস্যা একসাথে দাঁড়াবে। প্রথম, যে এটা এই যে ধর্মঘট সব মিলিয়ে একটা ধর্মঘট হলেই ভালো, তা না হলে শ্রমিকদের মধ্যে 2টো উপর্যুপুরি ধর্মঘট কোনোটাকেই সফল হতে দেবে না বা সমস্যা তৈরি হতে পারে। 2, ইস্যু যখন এক, তখন এই ব্যাপারে সবাইকে ক্যারি করে একসাথে চলাটাই ঐক্যবদ্ধ ট্রেড ইউনিয়নের স্বপ্ন থাকা উচিত। সমাধানের জন্য সেটাই সর্বোত্তম চাপ হতে পারে। তাহলে সেই জায়গায় আমাদের দ্বারা যা রিকোয়েস্ট হয় স্থানীয় স্তরে বোকারোতে, তাদেরকে আমরা রিকোয়েস্ট আজ থেকে করছি। 2, যদি সবাই মিলে আমরা করতে পারি তাহলে যে চেহারাটা হবে, আর এই বিভাজিত আকারে 2টো আলাদা আলাদা স্টেপে যদি এগুলো করতে হয় বা আলটিমেট ঘটে থাকে, তাহলে শ্রমিকদের মধ্যেও একটা ডিফারেন্স থাকবে, একটা বিভ্রান্তি থাকবে, ম্যানেজমেন্টের পক্ষেও একটা সুবিধা থাকবে, যেটা এই মুহূর্তে ম্যানেজমেন্ট পাক আমরা চাইছি না। তাহলে এই অ্যাঙ্গেল থেকে আমাদের হাতে যেটুকু সময় আছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে যদি কোথাও তাদেরকে বুঝিয়ে দিনটাকে যৌথ দিনে ট্রান্সফার করানো যায়। এখানে একটা আলোচনা আসছে যে আমরা আগেও একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, ইস্পাত শিল্পে 2 দিন ধর্মঘটের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। লেবার কমিশনারের কাছে
মিটিং এবং তারপরে ওটা পিছিয়ে যাওয়া এবং আলটিমেটলি ওটা লাগু না হওয়া, তো সেই জায়গাটা তো আগামী দিনেও হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেক্ষেত্রে ধর্মঘটের যে ভাবনাটা বোকারোতে এসছে সেটা যদি আরো পিছিয়ে যায়, সেটা কি মানে ভালো বার্তা যাবে? এখন মতামতের তো ভিন্নতা আছে, এতগুলো ইউনিয়ন এবং এক একটা ন্যাশনাল ইউনিয়ন তার মতো করে তাদের দৃষ্টিভঙ্গি আছে, বিষয়টার উপরে তাদের চর্চা আছে, ভাবনা আছে। সেই সবগুলোকে ভেবেই 1 তারিখে বোনাস মিটিং হওয়ার পর 2 তারিখে দিল্লিতে আইনটিউসি অফিসে বসে কেন্দ্রীয় নেতৃত্ব এটা রুট অফ অ্যাকশন ঠিক করেছে। সেখানে যে ভিন্ন ভাবনা আলোচনা হয়নি, সেখানে যে অন্যান্য মতামতগুলো চর্চার মধ্যে আসেনি তা কিন্তু নয়। কিন্তু আমাদের মতো দেশে গণতান্ত্রিক পরিস্থিতি বা পরিবেশকে মাথায় নিয়ে সকলের অংশগ্রহণের সুযোগ আছে বা থাকবে এটাকে বুঝে নিয়ে গ্রহণযোগ্য একটা কমন রাস্তায় নেমেই এই রুটগুলো বা এই স্টেপগুলো ঠিক হয়েছে। সেখানে এই যে আলোচনাটা আসছে আপনার কাছ থেকে, এটা আসেনি এমনটা না। অনেক আর্লি স্টেজে ধর্মঘটের কথাও এসছে, ডেটও ওখানে কিছু 2-1টা প্রপোজাল এসেছে, পরপর 2 দিন কোন ডেটের মধ্যে হতে পারে, ফেস্টিভ্যালগুলো শুরু হওয়ার আগেই। কিন্তু অনেক আলোচনার পর ঠিক হয়েছে যে বহু শ্রমিককে ক্যারি করে সব ইউনিয়নকে মাথায় নিয়ে প্রেজেন্ট কনটেক্সটে একের পর এক কর্মসূচি আন্দোলন পালন করে তবেই আমরা ধর্মঘট করব। ধর্মঘটটা যেহেতু শেষ অস্ত্র, তাহলে এখানে যেহেতু মাল্টি ইউনিয়ন সিচুয়েশন এবং মাল্টি ইউনিট সিচুয়েশন, তাহলে সবাইকে যখন আপনি অ্যাকোমোডেট করবেন তখন এই ধৈর্যটা ধরে বিভেদটাকে না হতে দিয়ে কোম্পানির আচরণের প্রতিবাদে একটা বড় রকমের কর্মকাণ্ড নিয়েই আমাদের চলা প্রয়োজন। সময় বলছে, রাগ আছে, ক্ষোভ আছে, যন্ত্রণা আছে, না পাওয়ার বিষয় আছে, কোম্পানির দ্বারা ইগনোরিং অ্যাটিটিউড টু অল ইউনিয়ন এটা আছে, দাবিকে গুরুত্ব দিচ্ছেন না তাও আছে। এই সবগুলোর সঙ্গে বর্তমান আর্থিক নীতি, দেশ পরিচালনা এগুলো নিশ্চয়ই যুক্ত আছে। এরপরেও পক্ষে বিপক্ষের বিভিন্ন সংগঠন একযোগে যারা ইউনিয়নগত দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকা সত্ত্বেও শ্রমিক স্বার্থে ম্যানেজমেন্টের আচরণের প্রতিবাদে সারা সেলে একটা সামগ্রিক প্রতিবাদ গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করতে চেয়েছে, উপস্থিত থাকতে চেয়েছে, একটা কমন দৃষ্টিভঙ্গি নেওয়া জনিত কারণেই এই ধৈর্য বা পরিস্থিতিটাতে তড়িঘড়ি থেকে নিজেদেরকে অল্প রিকনসিডার করতে হয়েছে। এই যুক্তি আমরা কেউ ফেলে দিচ্ছি না, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বলছে যে আমরা শুরু করি একসাথে, চলতে থাকি, প্রয়োজনে আগে পিছিয়ে করা যাবে, কারণ আমরা তো এখনো ডেটটা পারফেক্ট অ্যানাউন্সমেন্ট করতে পারিনি। সেটা নেতৃত্বর উপরে আমরা সবাই ছেড়েছি যে আপনারা 5 জন নেতৃত্ব বসে বলবেন যবে সেই ডেটটা আমরা করব। তাহলে প্রাথমিক আন্দোলন এবং তার একটা উত্তাপ আমরা ফ্যাক্টরিগুলোতে আগে তৈরি করতে চাইছি। এমন হতে পারে সেই উত্তাপ তো তৈরি হয়ে আছে, কারণ প্রত্যেকটা শ্রমিক মানে ইরেসপেক্টিভ অফ হিজ ইউনিয়ন বিলঙ্গিংস তারা কিন্তু ম্যানেজমেন্টের এই যে মানে আচরণ, সেই আচরণে কিন্তু প্রচন্ডভাবে ক্ষুব্ধ। তো সেইটা যত দিন যাবে মানে এই বিষয়টা থিতু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো সেখানে ওই যখন সেই লোহা গরম আছে তখনই আঘাত করো, সেই যে কনসেপ্টটা সেখান থেকে সরে গিয়ে এটা কোথাও না কোথাও ব্যাপারটাকে আরো থিতিয়ে যাবে, এরকম একটা জায়গাও তো ভাবনাও তো শ্রমিকদের মধ্যে আসছে না। এটা তাৎক্ষণিক একটা রিয়াকশন তো হয়। আমার মনে হয় এটা মূলত বেশিরভাগ শ্রমিকের এই মুহূর্তের রিয়াকশনের একটা বড় কারণ, যা স্বাভাবিক সঠিক, যে বোনাস মিটিংকে কেন্দ্র করে কোম্পানির আচরণ এবং ডেলিভারি আফটার অল তার হিউমিলিয়েটিং অত্যন্ত, তাহলে এটা আসছে। কিন্তু এর সঙ্গে মাথায় রাখতে হবে কোম্পানি একইভাবে তো ডিপ্রাইভ করছে রিগার্ডিং এনজেসিএস এবং লং পেন্ডিং ইস্যুতে। তাহলে এটা এরকম নয় যে বোনাসটাই মেইন ইস্যু। বোনাস নিশ্চয়ই কেন্দ্র, ফোকাল পয়েন্ট, কারণ ওটাকে কেন্দ্র করে মিটিং এবং তার কেন্দ্র করে আগে পিছের এই বিষয়গুলো। কিন্তু এটা একটা প্রলং কোম্পানির দ্বারা হিউমিলিয়েশন চলছে। তাহলে এইটাকে আমরা এইভাবে দেখতে চাইছি এখন, যে ভিক্টরি ইজ অলওয়েজ ফর দ্য পারসনস হু রিফিউজ টু স্টপ ফাইটিং। কারণ একদিনের একটা ঘটনার মধ্যে দিয়ে এটা থেমে যাবে না, থেমে যেতে পারে না। এটা বোঝার জন্য আসছে যারা আমরা এই যে 2-3টে ভাগ হয়ে গেছিলাম, যে আমরা মৌ সই করলাম, করিনি, কেউ করলেন,
যারা করলেন ট্রেড ইউনিয়ন থেকে, তারাই এখন বলছেন যে আমরা তো করেছিলাম এই জেনে যে তারা এরিয়ার পাবেন, এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, কিন্তু তারা কোম্পানির মুখ থেকে একবারও পাবেন এই কথাটা শুনতে পাচ্ছে না। এমনকি এটা 2-3টে ফেজে পাবেন এমনও শুনতে পাচ্ছে না, পাবেন এই কথাটাই শুনতে পাচ্ছে না। এবং পরে জানতে পারছে যে নোটশিট গভর্নমেন্টের কাছে তারা যেটা অ্যাপ্রুভাল নিয়েছে সেখানে এই কথাটা রাখেইনি যে আমাকে এরিয়া দিতে হবে, প্রফেশনের কথাটাও রাখিনি। শোনা যাচ্ছে, আমরা নোটশিট তো কেউ দেখতে পাইনি, গভর্নমেন্ট কাছে ওরা চেয়েছেন। তাহলে এই যে একটা জার্নি যেখান থেকে প্রতি মুহূর্তের উপলব্ধি, তাহলে সেইটার সঙ্গে যখন লড়াই করতে হয় তখন একটা সিচুয়েশন সবসময় টাইম বাউন্ড হতে পারলে ভালো হতো। কিন্তু আমরা যেভাবে আছি তাতে এই যে বিভাজন অবস্থায় মৌ করা না করা, বোনাসের ফর্মুলায় সই করা না করা, এই লড়াইয়ের মধ্যে থাকা না থাকা, ধর্মঘটে শেষ পর্যন্ত কেউ কেউ থাকেন না, এমন ঘটনাও আমাদের এই সেলে আছে। তাহলে এই সবগুলো জটিলতাকে মাথায় রেখেই যাতে কোথাও আমরা সামান্যতম ওয়ার্কারের স্বার্থে লড়াইয়ে দুর্বল না হই, সেই উদ্দেশ্যেই যৌথ বা ঐক্যবদ্ধ অথবা একজোট হয়ে কিছু করার ভাবনা বা রাখা। সেই জন্য আমরা মনে করছি এটা একটা ধারাবাহিক লড়াই চালাতে হবে এখন, কারণ আফটার অল পরে এনজিসিএস এর বিষয়গুলো তো আনতে হবে, কোনোটা তো ছাড়া যাবে না। ডিএবিসি এর এরিয়ার দেবে না তো মানা যাবে না, হাউস রেন্ট দেবে না তো মানা যাবে না, অন্যান্য অ্যালাউন্স গুলো দেবে না বা উন্নতি হবে না এটা তো মানা যাবে না। তাহলে এই যে ক্ষেত্রগুলো আমাদের আসছে, গত এগ্রিমেন্টের কিছু ল্যাপসেস আছে প্রিন্সিপাল পয়েন্টে, যা কোম্পানি জোর করে ঢুকিয়ে দিয়েছে না দেখা সত্ত্বেও আমাদের বিষ হয়েছে, তাহলে সেই সবগুলো ডিলিট করতে হবে। কারণ সেই কথাগুলো জুড়ে দিয়ে বোনাসের এই সার্কুলার যেটা কোম্পানি দিয়েছে সেগুলো জুড়ে দিয়েছে যে আপনারা ধর্মঘট করতে পারবেন না, আপনারা প্রতিবাদ করতে পারবেন না, আপনারা অমুক করতে পারবেন না। তাহলে এই যে জুড়ে দিয়েছে, নাইট শিফটের অ্যালাউন্সের সঙ্গে জুড়ে দিল যে RFID বায়োমেট্রিক যুক্ত। তাহলে এই যে সমস্ত কোম্পানির আচরণগুলো বা দৃষ্টিভঙ্গিগুলো, এটা তো একদিনের লড়াইয়ে থেমে যাওয়ালে হবে না, ধারাবাহিক লড়াই। ইস্যুতে তো লড়াই হবেই, ইস্যুকে কেন্দ্র করে কজে যাব, কজকে কেন্দ্র করে পলিসিতে যাব, পলিসিকে কেন্দ্র করে কোম্পানির সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করতে হবে। আর সেই জন্য শ্রমিকদের মধ্যে যে এই সময় উথাল পাথাল মনোভাবটা আছে, তাৎক্ষণিক একটা ইউনিয়নগুলোর কাছে রিয়াকশন চাইছে এবং একটা বড় ধরনের আঘাত ম্যানেজমেন্টকে করতে চাইছে, এটা সঠিক, সঙ্গত এবং উপযুক্ত তাদের আহ্বান। কিন্তু ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখনই ঝাঁপিয়ে পড়ে সেটা পারিনি করতে। এইটা তার বড় কারণ যে আমাদের ধৈর্য ধরে সবাইকে নিয়ে একটা প্রস্তুতি চালাতে হচ্ছে। কেন না, আমরাও লড়াইটাকে আরো তুঙ্গে তুলতে চাইছি এবং কোম্পানির সঙ্গে নেক টু নেক ইস্যুকে কেন্দ্র করে একটা বড় লড়াই খাড়া করতে চাইছি। আরেকটা আমি যোগ করবো এখানে, খুব গুরুত্বপূর্ণ, কখনো কখনো এই যে সাইলেন্স থেকেও একটা অ্যাকশনে যাওয়া। তাহলে আমাদের এখনকার সময়ে আমরা যদি ইন্টারনালি ইউনিটগুলোতে যৌথভাবে বড় অ্যাকশনগুলো যেগুলো ঠিক হয়েছে তা যদি আরো বড় আকারে নিতে পারি, তাহলে নিচের আবহাওয়া ওপরে যে উত্তাপটা তৈরি করবে সেখানে এটা আসতেই পারে যে আমাদের যা ভাবনাগুলো প্রিলিমিনারি আমরা ওই দিনের রেসপেক্টে সবাই মিলে নেতৃত্ব নিয়েছে সেটা এক্সপিডাইট করতে হবে, সেটা আরো আগে অ্যাকচুয়েটেরই করতে হবে, অ্যাকচুয়েট করতে হবে আরো আগে। মানে এটা আসতে পারে, এটা আমাদের ভেতরেও একটা আলোচনা, নিজেদের ভেতরে আমরা যে দুর্গাপুরে কাল সব ইউনিয়ন বসেছিলাম আমাদের ওখানে এই আলোচনা হয়েছে যে যদি এরকম পরিস্থিতিটা আসে তাহলে এটা তো আমাকে অত দূরে ঠেললে হবে না, আমাদের তো ভাবতে হবে তখন। তাহলে আমাদের মধ্যে এই আলোচনাগুলোর প্রভিশনগুলো জ্যান্ত আছে, জীবিত আছে, কিন্তু যেহেতু সবাই মিলে একটা ভাবনা হয়েছে সেটাকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে সবাইকে নিয়ে একটা প্রস্তুতিতে আমরা যেতে চেয়েছি। আপনারা যে এনজিসিএস মিটিং এ গেলেন, তো ওইখানে আলোচনাটা কিভাবে এগোলো যাতে করে আপনাদেরকে মানে একরকম বলতে পারা যায় ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো, সেটা যদি একটুখানি শ্রমিকদের সামনে তুলে ধরেন। মিটিং শুরুর আগেই আমরা সকলে পৌঁছে গিয়ে নিজেদের মধ্যে আলাদা বসলাম, শ্রমিকরা সব নেতারা। আমাদের আলোচনা চলতে চলতে রেড্ডিজি এলেন, বাকি সবাই আগে এসে গেছি আমরা, উনিও আমাদের সাথে বসলেন। সেখানে আমরা কিছু বিষয় ঠিক করলাম যে এই মিটিংয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের কিভাবে ফেস করবো, আমাদের কমন স্ট্যান্ড কি হওয়া উচিত, আমরা ব্রেক করলে কিসে ব্রেক করবো, ফার্দার আমরা কিভাবে ডিসকাশন করবো। তাহলে একটা কৌশল, একটা স্ট্র্যাটেজি আমরা ঠিক করলাম, একটা কমন স্ট্যান্ড ঠিক করলাম। এবং তারপরে ম্যানেজমেন্ট আমাদের 3বার ডাকতে হলো, আমরা যাইনি, আমরা এই যেখানে আলোচনা করছিলাম সেখানে আমাদের আলোচনাটা আগে সেরে নিলাম। সেখানে আমাদের অনেক ক্রস আলোচনা হলো, সম্ভাবনা, বাস্তবতা, পরিস্থিতি, চিন্তা, সব রকম আলোচনা হয়েছে। তাহলে সেখান থেকে আমরা কমন স্ট্যান্ড নিয়ে ভেতরে ঢুকেছি। যখন ম্যানেজমেন্ট তার প্রচুর তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, প্রেজেন্টেশন দিয়ে বোঝালেন যে কোনোভাবেই আমার দেওয়া সম্ভব নয়, যা দিচ্ছি, যা হচ্ছে তা ফর্মুলা অনুযায়ী এটাই ঠিক,
আহ, এর বাইরে কোনো সিচুয়েশন নেই, উপায়ও নেই। আগামী দিন খারাপ অবস্থা আসছে, আরো খারাপ হবে। ভাইজাগ দেখুন কি অবস্থা, কেউ ধার দেয় না, কেউ চালাতে চাইছে না, পেমেন্ট বন্ধ হয়ে গেছে, কন্ট্রাক্ট ওয়ার্কারদের পেমেন্ট বন্ধ হয়ে গেছে, পার্মানেন্ট এমপ্লয়ীদের পেমেন্ট পিছিয়ে গেছে, কোনো ব্যাংক লোন দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এটা বলে যে আমরা যেন ভাইজাগ না হয়ে যাই, এটা বলতে চাইছিলাম, মানে এটা ভয়ের বাতাবরণ। তো তার রেসপেক্টে সব ইউনিয়ন তার মতো নেতৃত্ব বলেছেন, কিন্তু তার রেসপেক্টে তথ্য দিয়ে, ব্যক্তি আমি না, প্রতিনিধি হিসাবে, সবার প্রতিনিধি হিসাবে আমরা যে তথ্য সহ ওখানে গোটা পিকচারটা রেখেছি, যার মূলত চেয়ারম্যানের ভাষণ, আমাদের দেশের স্টিল পলিসি, সারা পৃথিবীর স্টিল পিকচার, সেলের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎটা কত ভালো, তথ্য এবং যুক্তি উইথ ফিগার এবং ফ্যাক্টস, যা আমাদের তৈরি না, হয় কোম্পানির তৈরি, নাহলে দেশের সরকারের তৈরি, নাহলে পৃথিবীর স্টিল টাইডিংসের কথা, এই সবগুলোকে রেফার করে যখন আমরা রাখলাম সবার পক্ষ থেকে, তখন ম্যানেজমেন্ট এতক্ষণ যেভাবে বলছিল হঠাৎ থমকে গেল। যিনি ডিরেক্টর অফ পার্সোনাল কনভেনার আছেন এনজেসিএস এর, তিনি বললেন যে আমি আর কি বলবো, আপনি এদিকে এসে বসুন, আপনি তো গোটা পৃথিবী সহ সেল ভারতবর্ষ সব যে জায়গায় আনলেন, তাহলে তো আমার আর বলার কিছু নেই। তাই আমি বললাম না, আমি এই জন্য এইভাবে বলতে বাধ্য হলাম, আপনি তো একটা পেল পিকচার দেখাচ্ছিলেন, যন্ত্রণার কথা বলছিলেন, আমি কিন্তু একদম উল্টো ছবি রাখলাম এবং সেটা আপনাদের তথ্য থেকেই রেখেছি। তাহলে কাম টু দ্য পয়েন্ট, আপনি কেন দিতে পারবেন না, কত টাকার দরকার, কি সমস্যা হচ্ছে, কি ডিফারেন্স আছে ওয়ার্কারকে দেওয়ার ক্ষেত্রে, কোম্পানির কনস্ট্রেইন তাহলে কি কি। আলোচনায় একটা স্টেজে এলো যে তাহলে আমি এই ফর্মুলার বাইরে কিভাবে দেবো, হ্যাভ ইউ এনি সাজেশনস? তৎক্ষণাৎ আমরা সাজেশন দিলাম, দিস সিম্পল, 3টে কম্পোনেন্ট করে দিন, আপনি যা ক্যালকুলেশন করেছেন করেছেন, এটা ফল্টি ফর্মুলা, আমরা তো সবাই সই করিনি, যারা করেছে তারা অপেক্ষা করেছে, ছেড়ে দিন, আপনি একটা অ্যামাউন্ট বলছেন ওই ফর্মুলায়। আপনি আমাদের ইনসেন্টিভ 7 সাল থেকে রিভিউ হয়নি, 24 সাল, 18 বছর এক, কবে রিভিউ করবেন, তারপর থেকে কি দেবেন ছেড়ে দিন। তাহলে এই যে 18 বছরের বকেয়া রয়ে গেল ইনসেন্টিভ, লোক কমা, প্রোডাকশন বাড়া, প্রোডাক্টিভিটি বাড়া, প্রফিট বাড়া, বাজার দর বাড়া, কোনোটারই মূল্য নেই। তাহলে এত ব্যাকলগ, আপনি একটা অংশ ওখান থেকে টেনে এনে দিন, যে আমি তোমাদের অন্তত ইনসেন্টিভ এইটুকুও যদি বাড়তো, তাহলে এইটুকু বাড়া ধরলাম, তাহলে এইটুকু একটা অংশ। থার্ড, আপনি এখান থেকেই আরেকটা বলবেন যে গতবারে আপনি কম দিয়েছেন বলে সবাই বলেছে, তাহলে গতবারে একটা রিকভারি কথা আপনি স্বীকার করেছিলেন যে প্রয়োজন হলে এটা রিভিউ করা যাবে, তাহলে রিভিউ করে তাহলে গতবারে কিছু অ্যাড করুন। তাহলে আসুন এরকম 3টে কম্পোনেন্ট করে, আপনার যদি কোথাও বোর্ডে পাস করাতে অন্য কোথাও সমস্যা হচ্ছে, আমরা আলোচনা করে নিই, আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারি, এবং সেখানে অন্যান্য পাবলিক সেক্টরে কিছু ঘোষণা হয়েছে সেগুলোকে রেফারেন্স করতে পারি, তাহলে আমরা একটা রুটে কিন্তু যেতে পারি। এই কথাতে ওনারা সত্যি সত্যি কিন্তু অপ্রস্তুত হলেন যে এরকমভাবে ওরা জিনিসটাকে আমরা বলে ফেলতে পারবো। সমস্ত ইউনিয়ন একযোগে বললেন যে তুমি যা বলেছো, আর তো ম্যানেজমেন্টের কোনো কথা চলে না, ওদের তো এবার করতেই হবে। কিন্তু ওনারা আর কথা বাড়াননি, আর কোনো তথ্য যুক্তি দেননি। এবার ওনারা শুরু করলেন যে কে সই করবেন বলুন, যে ম্যানেজমেন্ট কিন্তু আর আগে বাড়লো না, বা এই নিয়ে আর তর্ক বিতর্কে সামনে আসতে পারলো না, মানে তথ্যমূলক আলোচনার মধ্যে তারা যায় না। কারণ আমাকে বলছে খারাপ, আমি বললাম ভারতবর্ষ ঘোষণা করেছে 8.2% স্টিলের গ্রোথ, সারা পৃথিবীতে কোথাও নেই। খারাপ হলো। চীনেও 2%, চীন হাইয়েস্ট স্টিল উৎপাদন করছে 1000 মিলিয়ন টন, আমরা করছি অনলি 130-35 মিলিয়ন টন আমার দেশ, তাতে আমরা সেকেন্ড, জাপান থার্ড। তাহলে আমরা 8.2% স্টিলের গ্রোথে আছি, যা চীন নেই, চীন 2%, গোটা ইউরোপ মাইনাস গ্রোথে আছে, দু একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আর ব্রাজিল আর রাশিয়া ছাড়া বাকিরা সবাই মাইনাসে আছে। তাহলে সেই জায়গায় এমনকি রাশিয়াও এখন মাইনাস, তাহলে সেই জায়গায় আপনি কেন বলছেন স্টিলের বাজার খারাপ হবে? আমার দেশে এখন এক্সপোর্ট হচ্ছে 11 মিলিয়ন টন, কেন ইম্পোর্ট হচ্ছে, কেন ইম্পোর্ট হবে? আমরা বানাতে পারবো না? আমরা এক্সপোর্ট মার্কেট করছি, মানে আমরা এক্সপোর্ট আরো বেশি করতে পারবো না, কেন পারবো না? তাহলে আমরা বলছি যে যখন অ্যাকচুয়াল পিকচার গুলো নিয়ে তর্ক হচ্ছিল, শ্রমিকদের যে অবদান, এটা অস্বীকারের কোনো রাস্তা কোম্পানির কাছে নেই। আমরা তথ্যমূলক যে জায়গাগুলো ধরতে পারবো, যখন আর ম্যানেজমেন্ট কোথাও বলতে পারছে না যে এটা কেন আমি দেবো না, এরকম একটা স্টেজ যখন এলো, তখন আমরা আরেকবার নিজেদের মধ্যে বসতে চাইলাম যে আমাদের এবারে কি বলা উচিত। আমরা আবার নিজেদের মধ্যে বসলাম, ম্যানেজমেন্ট বাইরে গেলেন, আমরা বসলাম, আমরা আবার ডিসকাস করেছি। তাহলে আমরা এইগুলো, সেখানে আমরা এই আলোচনা বন্ধ করেছিলাম যে যদি এটা এই অবস্থায় থাকে তাহলে আমাদের গিয়ে কর্মসূচি ঘোষণা করতে হবে, আন্দোলন, লড়াই, সংগ্রামে। সেখানে এই কথা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে, এবং অ্যাট আর্লিয়েস্ট আজ বসতে পারলে আজই ভালো, নাহলে কালকের মধ্যেই বসতে হবে। এইখানটাতেই আমাদের সব ইউনিয়ন এক থাকার একটা গুরুত্ব,
যদি আমরা এক থাকতে পারি কি হয়, এই যে সবাই আমরা ক্যারি হয়ে গেলাম বিষয়টা, কোম্পানি আমাদের সঙ্গে পেটে উঠলো না, কোম্পানি এবারে বিষয় থেকে সরে গেল, তাহলে এখানে আলোচনা আর করবো না, কেন দিতে পারবো না, বললো কিভাবে দেবো, তাহলে কিভাবে দেবো ওটাও খুঁজে বের করার জন্য তাৎক্ষণিক আমাদের নিজস্ব প্রস্তুতি অনুযায়ী বলতে পারলাম। তখন ওনারা বললো যে এটা কি করে হবে, নতুন ফর্মুলা বানাতে টাইম লাগবে, নতুন। আপনি আগের আলোচনাতেও বলেছেন কিংবা আজকেও এখনো পর্যন্ত যা বললেন তাতে করে সামগ্রিকভাবে আপনারা চাইছেন যে সমস্ত ইউনিয়নগুলোকে মানে সমস্ত শ্রমিকদেরকে একসাথে নিয়ে একটা আন্দোলন গড়ে তুলতে। এই যৌথ আন্দোলনকে ঘিরেও কিন্তু শ্রমিকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। যৌথ আন্দোলনের নামে যেটা হয় সেটা হচ্ছে কালমিনেশন পয়েন্টে গিয়ে দেখা যায়, আমরা বায়োমেট্রিকই দেখেছি, অন্যান্য ইউনিয়নগুলো তারা কিন্তু সরে যায়, তারা কিন্তু লড়াইয়ের পথে থাকে না, এবং লড়াইয়ের পথে না থাকার জন্য পুরো আন্দোলনটা একটা ভেস্তে যায় এবং ডাইলুট হয়ে যায়। এবার এটা মানে পূর্বেও এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। তো এই যৌথ আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেটা কি কোথাও না কোথাও ডাইলুট হয়ে যাচ্ছে না? যৌথ আন্দোলনটাই প্রাথমিকতা পেয়ে যাচ্ছে এবং শ্রমিকদের দাবি দেওয়াগুলোকে ডাইলুট হয়ে যাচ্ছে, এরকম নয় তো? এখন গুরুত্বপূর্ণ বাস্তব প্রশ্ন এটাকে দেখুন, বামপন্থী ট্রেড ইউনিয়নের লোক হিসাবে আমাদের যেভাবে দেখা দরকার আমরা দেখি এইভাবে। প্রথম স্বাভাবিক জায়গাটা আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে আমাদের প্রয়োজনটা কি। তাহলে আমাদের প্রয়োজন এই সময় ইউনিটি তৈরি করা। কেন না, আমরা ম্যানেজমেন্ট বা তার স্ট্যান্ডের বিপক্ষে যদি কিছু অ্যাচিভ করতে হয় তার জন্য লড়াই করতে হবে। লড়াই যদি করতে হয়, যদি কেউ আমরা এককভাবে লড়াইয়ের চেষ্টা করি, যাই আমাদের সামর্থ্য শক্তি থাক না কেন, সেটা বর্তমান অর্থনীতি রাজনীতিতে এতটাই সীমিত যে আমরা একক ট্রেড ইউনিয়ন থেকে কোথাও এটা বিরাট কিছু করতে পারবো না, সম্ভব হবে না, বাস্তব হবে না। এবার যদি আমি 40 বছর পিছনে চলে যাই, কমরেড বিটিআর এর গুরুত্বপূর্ণ এর উপরে লেখা আছে 45 বছর আগে, ওনার উপলব্ধিতে সেই সময়কার উনি লিখেছিলেন যে যৌথ আন্দোলন বলতে কি, যৌথটা কেন প্রয়োজন, ইউনিটি বলতে কি নেতাদের ইউনিটি বলতে কি 5টা ট্রেড ইউনিয়ন একসঙ্গে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়লো এই ইউনিটি মানে কি? ইউনিটি মানে দাবির ভিত্তিতে, ইউনিয়নগুলো তো আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, নীতি আলাদা, আদর্শ আলাদা, উদ্দেশ্য আলাদা, লক্ষ্য আলাদা, কিছু কমন থাকতে পারে, বাকি কিছু আলাদা সবার। তাহলে ইউনিটিটা কিসের? এখানে ইউনিটি বলতে মূলত যে ইস্যু সামনে আছে সেই ইস্যুতে প্রত্যেক ইউনিয়নের যদি কিছু ভিন্নতাও থাকে, শ্রমিক স্বার্থে কোন বিষয়গুলোকে তারা কমন হিসাবে নিতে পারে, তাহলে ইউনিয়ন, যে কোনো ইউনিয়ন, তার ইউনিয়নের সিদ্ধান্ত চিন্তা ভাবনার ঊর্ধ্বে ওঠাটাই ইউনিটির প্রথম স্টেপ। যদি সে নিজস্ব ধারণাতেই থাকে তাহলে ইউনিটি তৈরি করা যাবে না। তাহলে এই যে ঊর্ধ্বে উঠলো কেন, কোনো ইউনিয়ন তার ভাবনার ঊর্ধ্বে উঠবে কেন, তার লাভ কি, বা তা ভাববে কেন? এই জন্য ভাববে যে সে এই ঊর্ধ্বে উঠছে বলেই সে শ্রমিক স্বার্থ রক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারছে। কেন না, আরো 3টে ইউনিয়ন যার তার মতের সঙ্গে মিল নেই, তারাও ঊর্ধ্বে ওঠার এই জায়গাটাকে বুঝতে চাইবে বা সেও ঊর্ধ্বে উঠতে চাইবে। তাহলে প্রত্যেক ইউনিয়ন তার বাউন্ডারির বাইরে বেরিয়ে কেবলমাত্র শ্রমিক ইন্ডাস্ট্রি অর ভবিষ্যতের শ্রমিকের স্বার্থে, দেশের স্বার্থে যখন ভাবনাটাকে সিঙ্ক্রোনাইজ করার কথার দিকে যায়, তখন যে ইউনিটিটা গড়ে ওঠে ইস্যুকে কেন্দ্র করে, সেই ইউনিটিটা কিন্তু আলটিমেট পলিসির এগেনস্টও লড়াই করতে পারে। আর যদি আমরা ইউনিটি এই জায়গায় টেনে আনতে না পারি, কেবলমাত্র নিজেদের যে ভাবনাগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে ওয়ার্কারকে সচেতন করা এবং এই লড়াইয়ের মূল জায়গাগুলো কোথা থেকে আসছে সেইখান পর্যন্ত লড়াইয়ের মানসিকতা তৈরি করা, ধারাবাহিকতা তৈরি করা এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য তাদের ভূমিকাটা নিজের ঊর্ধ্বে উঠে একটা ধর্মঘট করা মানে সে তো একটা নিজেরও বেতন সহ বিভিন্ন জায়গা সে এখানে স্ট্রেট ওভার করবে, ছেড়ে দেবে, তাহলে লড়াইয়ে ত্যাগ করবে। সে লড়াইয়ে ত্যাগ কখন করবে? শুধুমাত্র নিজের দেনা পাওনা দাবির ভিত্তিতে লড়াইয়ে ত্যাগ করবে তা কেন? সেটা তো নিশ্চয়ই থাকবে। তার সঙ্গে তার ইন্ডাস্ট্রিটা, তার পাওয়ার হকটা, অধিকারটা, ম্যানেজমেন্টের জুরিডিকশন কতটা কি, ওয়ার্কারদের পাওনার ক্ষেত্রে কোনগুলো বিষয় হওয়া উচিত, গণতন্ত্রে ইউনিয়ন ম্যানেজমেন্টের আলোচনা গুরুত্ব না পাওয়া বা পাচ্ছে কিনা বোঝা, অংশগ্রহণ যে ইউনিয়নগুলো করছে সেই অংশগ্রহণটাও ম্যানেজমেন্ট মানছে কি মানছে না। তাহলে এটা অনেকটা আইডেন্টিটির প্রশ্ন, এক্সিস্টেন্সের প্রশ্ন।
রাইটসের প্রশ্ন, ভবিষ্যতের প্রশ্ন, এবং নট ফর বোনাস অনলি, নট ফর এনজেসিএস অনলি, তাহলে ট্রেড ইউনিয়ন ম্যানেজমেন্ট, দেশ, গণতন্ত্র, পাবলিক সেক্টর, তার কাঠামো, একে বাঁচানোর জন্য ধারাবাহিক ট্রেড ইউনিয়ন গুলো যে সাহায্য করছে পাবলিক সেক্টরকে রক্ষা, তার সঙ্গে এটা লিঙ্ক আপ, অথচ ম্যানেজমেন্ট আজকে মানতে চাইছে না, মানে ওই পোর্শনটার কোনো গুরুত্ব দিতে চাইছে না, ওয়ার্কার না পেয়েও এত সাহায্য করে যাচ্ছে, কোঅপারেট করে যাচ্ছে, কোথাও গুরুত্বপূর্ণ কোনো ডিস্টার্ব কোম্পানিকে করেনি। এই সব বিষয়গুলো যদি ওয়ার্কারকে সাথে নিয়ে না আমরা তৈরি করতে পারি, তাহলে এই ট্রেড ইউনিয়নে আজকের ইস্যুতে লড়াই, আগামীকালের ইস্যুকে ধরতে পারবো না, জিয়ে রাখতে পারবো না। তাহলে ইউনিটি মানে এখানে কিন্তু 5টা লিডারের ইউনিটি না, 5টা সংগঠনের ইউনিটি না, সেগুলো তো স্বাভাবিক, সেটা বটেই, কিন্তু তাদের ঊর্ধ্বে উঠে সমগ্র ইন্ডাস্ট্রি, দেশ, গণতন্ত্র, অংশগ্রহণের অধিকার, পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে ট্রেড ইউনিয়ন ম্যানেজমেন্টের যে রিলেশন, আমাদের যে এনজেসিএস এর ফরম্যাট, সংবিধান আমাদের স্টিলের ক্ষেত্রে, এই সবটাকে রক্ষা করার লড়াই। আর সেইটাকে কেন্দ্র করে ইউনিটি, নতুন জেনারেশন ঢুকছে, যে কজন আসুক, পুরনো জেনারেশন বেরোচ্ছে, অনেক কারণে এই ফেজ আউটের কারণে সব তালমিলটা একরকম ভাবে নেই। দেশের বিভিন্ন ইস্পাত শিল্পগুলো এক এক জায়গায় এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে বেঁচে আছে, কেউ রুগ্ন অবস্থায় আছে, কেউ ইনভেস্টমেন্ট না অবস্থায় আছে, কেউ আধুনিকীকরণ হয়েছে, কারো সম্প্রসারণ দরকার, কাউকে বিক্রির লিস্টে রেখেছে, কাউকে বন্ধের তালিকায় রেখেছে। এই হেন পরিস্থিতিতে সবার এক বোনাস, সব গ্রেডের এক বোনাস, এবং এই যে ট্রেড ইউনিয়নগুলো কোম্পানির এই আচরণের প্রতিবাদ করতে চেয়েছে, এই সবটাকে আমাদের মাথায় রাখতে হবে যে বোনাসের আগে এবং পরেও লড়াই আন্দোলনের লজিক্যাল জায়গা তৈরি করতে না পারলে এনজেসিএস সহ ভবিষ্যতের দাবি দেওয়া অধিকার, এমনকি পার্মানেন্ট নেচারের রিক্রুটমেন্ট, আমাদের স্থায়ী জব যেভাবে চলছে, 8 ঘন্টার মধ্যে জব নির্দিষ্ট রাখা অ্যাজ পার রুল, এই অনেক কিছু কিন্তু কোশ্চেনের মধ্যে পড়তে পারে। কারণ ম্যানেজমেন্টের ক্রমশ আচরণ এবং সরকারের যে নীতি আছে, শ্রম কোড নিয়ে এসে শ্রম আইনগুলোকে বাতিল করে অনেকগুলো কন্ডিশন চাপানো আজকে শ্রমিকের ওপরে, তার সঙ্গে অনেকগুলো রিলেশন তৈরি হয়েছে, যেটা আপনার একটা কথাই এসছে, আরএফআইডি বায়োমেট্রিকও এরই একটা অংশ। এইবার আপনি একটা কথা বলেছিলেন, আমি এই বলেই এই পয়েন্টে শেষ করতে চাইছি, যে আরএফআইডি বায়োমেট্রিক ইস্যুতে লড়াইয়ে সবাই একসাথে একটা অবস্থা পর্যন্ত যেতে পেরেছি, পরে বিভাজন হয়ে গেল বা বিভিন্ন ইউনিয়ন স্ট্যান্ড আলাদা আলাদা নিল, এবং আলটিমেট আমরা CI2 থেকে আপ্রাণ লড়ে আমাদের লোকেরা অ্যাবসেন্ট হয়েও, গেটে ঢুকতে না পেরে গেটের বাইরে বিক্ষোভ করেও শেষ পর্যন্ত এটা কোম্পানির যে অন্যায় চেষ্টাটা, সেই চেষ্টায় আমাদেরও যুক্ত হতে হলো, যে আমাদের না হলে অ্যাবসেন্ট হচ্ছে, মাইনে কাটা যাবে, গেটে ঢুকতে পারছে না, তাহলে লড়াইয়ের জায়গাটা থাকবো কি করে। কিন্তু দেখবেন গত পরশু একটা ইনফরমেশন এসছে, রিটিন সার্কুলার নোটিশ এসছে, যে ALC চাইবাসাতে, ঝাড়খণ্ডে, এই লোয়ার কোর্টে একটা ইস্যুর উপরেই তারা কিন্তু এই মুহূর্তে কোম্পানিকে কোয়েশ্চেন করেছে যে ভাই না, এটা কেন না, তারা বলছে স্ট্যান্ডিং অর্ডার, সেটা ধরুন লিগ্যাল একটা ফরম্যাট দিয়ে এখানে তো আমরা লিগ্যালও চেষ্টা করেছি, হ্যাঁ লিগ্যাল দিয়ে আমরা যখন আমরা পারিনি, মানে লিগ্যাল সেই জায়গাটা আলোচনার জায়গায় রেখেছে ওরা, পাঠিয়ে দিয়েছে ক্যাটে, ক্যাটেই ছিল বিষয়টা, হাইকোর্ট আবার ক্যাটে পাঠিয়েছে। কিন্তু তার মানে আমি বলতে চাইছি এটা, যে অনেক সময় এরকম হয় যে আন্দোলন লড়াইয়ের পয়েন্ট থাকলেও, কন্টেন্ট থাকলেও, পরিস্থিতি কোথাও কোথাও আপনাকে বাধ্য করে। হ্যাঁ, সেটা আমি ওই ব্যাপারটা তো একটা অন্য পার্ট। আমি যেটা বলছি যে যৌথ আন্দোলন আমাদের দুর্গাপুরের বুকে কিংবা সামগ্রিকভাবে সেলের বিভিন্ন ইউনিটে দরকার, এটা নিয়ে কিন্তু কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। যৌথ আন্দোলন না করলে, সমস্ত শ্রমিককে যুক্ত না করলে, সমস্ত ট্রেড ইউনিয়নকে যুক্ত না করলে আমরা কখনো আমাদের লক্ষ্যের দিকে এগোতে পারবো না। কিন্তু এই মুহূর্তে আমাদের যা পূর্বের অভিজ্ঞতা, তাতে করে যৌথ আন্দোলনের নামে শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো, মানে ইস্যু বেসড, মানে কোনো একটা ইস্যু, যে আমার আজকে বোনাস এইটা যে হয়েছে এটা অন্যায্য এবং যে ফরম্যাটে দেওয়া হয়েছে সেটা অন্যায্য, এইটাকে শুধুমাত্র ইস্যু করে এই সিআইটিউ ইউনিয়নের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা যদি সমস্ত ইউনিয়নগুলোকে সংযুক্ত করে করতে হয়, তাহলে কোথাও না কোথাও গিয়ে আমরা জানি বাকি ইউনিয়নগুলোর তাদের স্ট্যান্ড বিভিন্ন ইস্যুতে কি হয়েছে, কদিন পরে সেই স্ট্যান্ড যে তাদের মধ্যে আবার দেখা যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে শ্রমিকদের যে স্বার্থ, তারা প্রপার বোনাস পেল না, সেইটা কিভাবে সুরক্ষিত থাকবে? এটা তো সুরক্ষিত থাকছে না। আমরা এটাকে এইভাবে যদি একটু দেখি, যে কোনো এক সময়ে আমাদের দেশে উদার অর্থনীতি যখন নেওয়া হলো, LPG
লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছিল কারখানা বিক্রির, বন্ধের, ডাউনসাইজ করার, তার আগে একসময় সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে সেলকে টুকরো করা হবে। ম্যাকেনজি এরকম প্রপোজাল দিয়েছিল সেলকে, সেল অ্যাকসেপ্ট করেছিল। সেই অনুযায়ী সেল ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, পরে অক্সিজেন প্ল্যান্ট, তারপরে সার, আমাদের বাই প্রোডাক্ট যেগুলো আছে, ফেজ ওয়াইজ ফেজ আউট করবে বলে স্টেপগুলো নিচ্ছিল। সেই সময় ট্রেড ইউনিয়ন থেকে একটা বাধা শুরু হলো। পরে দেখা গেল ওয়েও এতে যুক্ত হলো। আর পরে দেখা গেল ন্যাশনাল লেভেলের ট্রেড ইউনিয়নও প্রথম দিকে এই ব্যাপারে এতটা তারা সাড়া দেয়নি বা ভূমিকা নেয়নি। বরঞ্চ কোথাও কোথাও এরম বক্তব্য ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লড়াই বা ধর্মঘট ব্যর্থ করে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। বামপন্থীরা তখন এটা নিয়ে একটা ময়দানে ছিল। তারাই ইস্কো অধিগ্রহণ করো এবং আধুনিকীকরণ করো এই নিয়ে সারা রাজ্যে এক হয়ে গেল। সব ইউনিয়ন একসাথে লড়াই করলো। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এটা মুকুন্দকে সেই সময়ে দেওয়ার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করাতে রাজ্য সরকারের সমস্যা তৈরি হলো। কি হবে? বামপন্থী সরকার তখন, কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন। তখন সবগুলো ট্রেড ইউনিয়ন একযোগে পশ্চিমবঙ্গের বুকে ট্রেড ইউনিয়নগত একটা লং মার্চ করল, বহু মানুষকে আকৃষ্ট করলো, ধারাবাহিক লড়াই করলো এবং স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইস্কোতে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট সেলকে দিয়ে করাতে পারলো 19,000 কোটি টাকা। এবং ইস্কো 2.5 মিলিয়ন টনের একটা কারখানা হলো, যেটা এখন আবার 2.5 বা 3 মিলিয়ন টনের কারখানার দিকে যাচ্ছে। এবং এখন ডিএসপি থেকে বড় কারখানা। ইস্কো এই সময় 110% প্রোডাকশন রেটে সে প্রোডাকশন করছে এবং একটা উন্নত কারখানা। তাহলে এই যে অভিজ্ঞতা বলছে শুরু কাউকে করতে হয়, কর্মকাণ্ডের স্রোতে বাকিরা জড়ো হয়। অভিজ্ঞতা বলছে যে অন্যেরাও পরবর্তী পর্যায়ে এখান থেকে ঠকে ঠেকে বুঝে শেখে অথবা আসে। কিন্তু এই মুহূর্তে সেলে সবগুলো ইউনিয়ন অনেকগুলো যৌথ লড়াই একসাথে করছে। যেমন ধরুন ভাইজাগ স্টিল প্ল্যান্ট বেসরকারিকরণ চলছে, বিক্রির তালিকায় চলে গেছে, একসাথেই তো সব ইউনিয়ন লড়ছে। ওখানে রাজনৈতিক দলগুলোকেও তারা এক হতে বাধ্য করেছে। এখনো তো বেঁচে দিতে পারলো না ভাইজাগ, এত চেষ্টা করে। অ্যালো স্টিল সালেম ভদ্রাবতী পারেনি কিন্তু। তাহলে এই যে ট্রেড ইউনিয়নে সীমাবদ্ধতা সত্ত্বেও অনেক সময় একটা লড়াই টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনে ঐক্য রক্ষা করা যায়নি, এমন উদাহরণ সত্ত্বেও আমাদের দেশে পাবলিক সেক্টরের স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রির ওয়ার্কারের স্বার্থে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা সব ইউনিয়ন একযোগে বিভিন্নতা থাকা সত্ত্বেও অ্যাচিভমেন্ট করেছে। এমন গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের চোখের সামনে রয়েছে। তার মধ্যে আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট। তাহলে এটা তো এনটিপিসির কাছে যেত না, তো এনরন আসার কথা ছিল। বোম্বে ইলেকট্রিসিটি বোর্ড বলে একটা প্রাইভেট কোম্পানি তখন একটা এখানে এসছিল, মাঝে অন্য আরও কোম্পানি এসছিল, অ্যালো স্টিলকে দেখতে জিন্দাল এসছিল। তাহলে এরকম ঘটনার আমরা অনেক সাক্ষী আছি। সেই জন্য আমরা এইভাবে এটা দেখতে চাইছি যে ওয়ার্কারকে এই সীমাবদ্ধ পরিস্থিতির মধ্যে টেনে নিয়ে সামগ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি করার ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন ইউনিটি ছাড়া আমাদের হাতে কোনো ব্যতিক্রমী সুযোগ, সহজ রাস্তা কিছু নেই। তবে একথাও ঠিক, অতীতেও দেখা গেছে, রিসেন্ট পাস্টও দেখলাম যে কখনো কখনো ইউনিয়নগুলো ঐক্য করে বটে বা হয় বটে, লাস্টিং করে না এবং ঠিক ক্রুশিয়াল মোমেন্টে, বাঁকের মুহূর্তে ঐক্য ভেঙে যায়, ম্যানেজমেন্টই সুবিধা পায়, লড়াইটা মুখ থুবড়ে পড়ে, লড়াই স্বীকৃতি পায় না, শ্রমিক তার অধিকার রক্ষা করতে পারে না, শ্রমিক তার দাবি আদায় করতে পারে না। এটা আমাদের রাজ্যে, দেশে এবং বিভিন্ন পাবলিক সেক্টরের ক্ষেত্রে এটা হয়, এটা হয়েছে। এই বোকারোতে যে আন্দোলনটা এই মুহূর্তে ইয়াং ওয়ার্কার্সদের মূলত শুরু করেছে, এটা কিন্তু কোথাও না কোথাও এই যে ইউনিয়নগুলোর যৌথতা, একসঙ্গে চলার যে নীতি, তার বিরুদ্ধেও কিন্তু একটা বিস্ফোরণ বলে, মানে ইয়াং ওয়ার্কার্স যারা দুর্গাপুরে আছে তাদের সঙ্গে কথা বললে কিন্তু টের পাওয়া যায় যে তারা মনে করছে যে তাদের যে দাবি তারাই একমাত্র বলতে পারে, তারা নয় যারা এই শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তো এই যে যৌথ আন্দোলনের নামে আপনি বলছেন বটে যে এই ইউনিটিটা গ্রাউন্ড লেভেলে, কিন্তু দেখা যায় ইউনিটিটা শুধুমাত্র উপর নেতৃত্বের লেভেলেই মধ্যেই থেকে যায়, সেটাকে পার্কুলেট করে না ডাউন দ্য লাইন। তো আমরা বোকারোতে এরকম দেখছি, ভিলাইতেও এরকম শোনা যাচ্ছে। তো এটা কি কোথাও না কোথাও আপনাদের কাছে, মানে যারা এনজেসিএস মেম্বার যে ট্রেড ইউনিয়নগুলো,
তাদের কাছে একটা বার্তা নয়? না, কেন বার্তা নয়? নিশ্চয়ই বার্তা, বার্তা নয়। তবে অতীতেও কিন্তু এরকম কখনো কখনো দেখা গেছে। আমরা এটা বার্তা এইভাবে বুঝতে চাই যে ধরুন আমরা উল্টো দিকটা যদি দেখি, যে ঠিক আছে যে কোনো ইউনিয়ন, আমরা তো কাউকে এরকম ভাবে বলতে পারি না, আলোচনা তো সবসময় হতে হবে কনস্ট্রাকটিভ। যে নতুন কেউ ফর্ম হচ্ছে, তারা আন্দোলন করছে, তারা কিছু চাইছে, তারা বলছে যে যারা এতদিন ধরে সাবেকি ট্রেড ইউনিয়ন চালাচ্ছে সেখান থেকে তারা দাবি মেটাতে পারছে না, তার রেসপেক্টে তারা কতগুলো অন্য কথা, আপনার মুখ থেকেও যেটা এলো, অন্য কথা আনছে। যেমন আনছে, যারা আলোচনায় যাচ্ছে তারা কেউ এমপ্লয়ি নয়, এমপ্লয়িরা আলোচনায় গেলে হয়তো আর একটু ভালো। এমপ্লয়ির থেকে বড় কথা, ইস্পাত শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত নয়। ঠিক, তাহলে এই যে কথাটা আসছে, তাহলে এখানে যদি আমরা তাকিয়ে দেখি, ধরুন এখানে আলোচনায় কারা ছিল, প্রত্যেক ইউনিয়নের দুজন। তো আমরা যদি CI2 দেখি, ললিত মিশ্র স্টিল আজও এমপ্লয়ি। আমি আমি এই 24 সালে রিটায়ার্ড হলাম জানুয়ারি মাসে, তাহলে আমিও এখানে 31 বছর 9 মাস চাকরি করেছি, তাহলে আমিও স্টিল এমপ্লয়ি, ললিত স্টিল এমপ্লয়ি। যদি ধরি HMS এর দুজন লিডার ছিল, সুকান্ত রক্ষিত এবং রাজেন্দ্র সিং। সুকান্ত রক্ষিত স্টিল এমপ্লয়ি, এখনো এক্সিস্টিং। রাজেন্দ্র সিংও স্টিল এমপ্লয়ি ছিলেন। AITUC থেকে রামাস রায় সিং, উনি বোকারো স্টিল এমপ্লয়ি, রিটায়ার্ড হয়েছেন। মিস্টার গিরি ওদের কেন্দ্রীয় নেতা, ওনাদের AITUC। তাহলে রামাস রায় সিংও স্টিল এমপ্লয়ি। রঞ্জন কুমার, যিনি BMS এর প্রতিনিধিত্ব করছেন, তিনিও এমপ্লয়ি, এখনো বোকারো স্টিলের। আরেকজন ছিলেন ওনাদের DK পান্ডে, উনি মহাসচিব, সেক্রেটারি টোটাল ওনাদের BMS এর অল ইন্ডিয়ার। আইএনটিউসির ক্ষেত্রে সঞ্জীবা রেড্ডিজি, উনি সারা দেশের আইএনটিউসির প্রধান। এবং মিস্টার চৌবে, উনিও এক্স স্টিল এমপ্লয়ি অফ বোকারো। তাহলে এখানে একজন বা দুজন ব্যতি রেখে সবাই তো স্টিল এমপ্লয়ি, হয় ছিলেন অথবা সদ্য রিটায়ার হয়েছে। তাহলে এই যে আলোচনা তুলছেন বা হচ্ছে, এটা কিন্তু সবসময় যুক্তিসঙ্গত নয়, মানে যথার্থও নয়। এবারে অন্য আরেকটা এখানে দিক আছে, সেটা এরকম, যে কোনো বিষয়ে যে কোনো সংগঠনের তারা তাদের বেস্ট এফোর্টটাই দেওয়ার চেষ্টা করবেন। সেই সূত্র ধরে যদি বলেন, তাহলে এখানে যে 5টা ইউনিয়ন পার্টিসিপেট করেছে আলোচনায়, তারা তাদের বেস্ট প্লেয়ার দিয়ে এখানে পাঠিয়েছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে এরকম আসছে কেন? আসছে এই কারণে যে ওখানে আলোচনার ক্ষেত্রে আমরা ট্রেড ইউনিয়ন থেকে অন্তত কি ধরনের কথা CI2 প্রস্তুতি নিয়ে যায়, বলে, কোনগুলো আলোচনার বিষয় হয়, আমরা এই জিনিসটা রাখতে পারলে লোকের কাছে আরো পরিষ্কার হতে পারত। আমরা লিমিটেড আমাদের কিছু জায়গায় এসে রিপোর্ট করি, আমরা একটা লিখিত নোট দিই, তার মধ্যে দিয়ে সবটা প্রতিফলিত হয় না। কখনো কখনো বাইপার্টিয়েট আলোচনায় কিছু উল্লেখ করি, রেফারেন্স দিই, এর বাইরে কিছু হয় না। এখন এই যে আলোচনাগুলো হয়, এর লাইভ অংশটা যতক্ষণ না লোকেরা বুঝতে পারে বা শুনতে পারে, দেখতে পারে, ততক্ষণ একটা এই মিসম্যাচিং ধারণা চলবে। এখানে স্টিল ওয়ার্কারদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন, যৌথ আন্দোলনের নামে কোথাও না কোথাও নেতৃত্ব কি মূল দাবি দাওয়াগুলো থেকে ওয়ার্কারদেরকে সরিয়ে দেওয়ার রাস্তা তৈরি হচ্ছে? এরকম নয় তো? যে যারা এটা বলছেন তারা একটা আবেগ থেকে এটা বলছেন। তাহলে এরা যে আলোচনা করতে যাবেন, যদি এদেরকে আমরা সবাই দায়িত্ব দিয়ে দিই, যারা যারা এরকম বলছেন, যে কোনো ইউনিয়নে হতে পারে, কোনো ইউনিয়নে না হতে পারে, যিনি এটা বিশেষভাবে বুঝছেন, তাহলে তারা এই আলোচনা করতে গেলে ঠিক এরকম ঘটনাটা ঘটবে যে আমাদের এতগুলো দরকার বা এটা দরকার, এটা হবে না কেন, না এই জন্য হচ্ছে না। তাহলে কি করতে হবে? না, এটা কারণ এটা করতে করতে আসবে যা আলোচনাটার মধ্যে শুধু টাকা পয়সা আর অধিকার আর শ্রমিক আর ম্যানেজমেন্ট এরকম আসবে না। আসবে সরকার, আসবে নীতি, আসবে অর্থনীতি, আসবে বাণিজ্য নীতি, আসবে আমার দেশের আর বিদেশের রিলেশন, আসবে আমাদের ডলারের দাম বাড়া, আমাদের টাকার দাম কমা, আসবে আমরা 85% কয়লা বাইরে থেকে আমদানি করি। তাহলে এমন বিষয়গুলো আসবে যে বিষয়গুলোতে যে কোনো শ্রমিক বা তার প্রতিনিধি যারা আলোচনায় যেতে চান, যাবেন, অংশগ্রহণ করবেন, তাদেরকে সেই রুটেও গভীর চর্চা অনুসন্ধান থাকতে হবে। 2, এই লিডাররা কোলে আদায় করছে কি করে? কোলের লোকেরা 3 দিন ধর্মঘট করতে পারে এবং সেই ধর্মঘট সারা দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে, স্টপ হয়ে যায়, পাওয়ার প্ল্যান্ট স্টপ হয়ে যাবে, রেল স্টপ হয়ে যেতে পারে, অন্যান্য সেটা তো স্টিল একটা বাধ্যবাধকতা যে আমরা 3 দিন প্রোডাকশন না করলে দেশ স্তব্ধ হয়ে যাবে না। না, শুধু তাই না, এখানে অনেকগুলো তফাৎ, যে এই যে একটা কারণ তার এই ইম্প্যাক্ট ফেলার ক্ষমতাটা রয়েছে। হ্যাঁ। 2, সেখানে শ্রমিকরা এই ধরনের লড়াইয়ে সাড়া দিচ্ছে, একাধিকবার দিচ্ছে। 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসছে, যে ওদের ব্যবসা পাবলিক সেক্টর হলো,
স্টিলের ব্যবসার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তাহলে ও কয়লা তুললে বিক্রি হয়ে যাবে, কেউ না কেউ কিনছে। আমাদের স্টিল বানালেই বিক্রি হয়ে যাবে এমন কোনো মানে নেই। তাহলে অতীতের ট্রেড ইউনিয়ন যারা চালাতেন তাদেরকে কখনো ইন্ডাস্ট্রিটাকে বুঝতে হয়নি। আমাদের এখন বুঝতে হচ্ছে অ্যারোস্টিল ইনভেস্টমেন্ট না হলে অ্যারোস্টিল গেল, আমাদের দুর্গাপুর স্টিল এক্সপানশন না হলে দুর্গাপুর আর পারবে না সাস্টেইন করতে। তাহলে আগে ট্রেড ইউনিয়ন নেতাদেরকে এগুলো ভাবতে হয়নি। তাহলে এই যে অতীতের সঙ্গে এখনকার সরকারি এবং পৃথিবীব্যাপী নীতির যে ফারাক হয়েছে, সেইখানে ট্রেড ইউনিয়নের লড়াইয়ের জায়গা, এই যে পার্মানেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না, এই যে স্কিল ডাইলুশন হচ্ছে, এই যে হাসপাতাল হোক আর প্ল্যান্ট হোক বিভিন্ন স্ট্যাটুইটারি রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে। তাহলে বয়লার চালাচ্ছে বয়লার অপারেটর নয়, কেবিল জয়েন্টার নেই, কেবিল জয়েন্ট কে করছে? তাহলে এই যে পরিস্থিতিগুলো চলছে এবং বিপদ বাড়ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, মৃত্যু বাড়ছে, দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, তাহলে সব মিলিয়ে একটা স্টিল এখন এমন একটা জায়গায় আছে যেখানে দেশের রাজনীতি, অর্থনীতি এবং গোটা ব্যবস্থার সঙ্গে তার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তাহলে এখনকার ট্রেড ইউনিয়ন এত ইন্টার রিলেটেড, আমাদের মতো ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট যাদেরকে পৃথিবীব্যাপী ব্যবসায় টিকে থেকে নিজেদের রুটি রুজি জোগাড় করতে হবে এমন নীতির মাধ্যমে আমরা গাইডেড হচ্ছি, আমরা না চাইলেও। তাহলে প্রতিদিন এই যে থ্রেটটা রয়েছে, সেখানে আপনাকে সব রকমের ট্রেড ইউনিয়নকে পরিচালিত করার জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্তরের অভিজ্ঞ এবং এইসব জায়গায় অতীতে বিভিন্ন ভূমিকা পালন করেছেন এরা অনেকেই আছেন যে পাবলিক সেক্টরের ওই কমিটিগুলোতে থাকতেন, কখনো কখনো সংসদে যখন তারা ছিলেন, তাহলে তাদের অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে, সেইগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। তাহলে এটা একটা মিক্সচার, আপনি প্ল্যান্টের লোক রাখছেন, আপনি অভিজ্ঞ লোক ট্রেড ইউনিয়ন লিডার রাখছেন, আপনি ন্যাশনাল লেভেলের ট্রেড ইউনিয়ন লিডার রাখছেন, আবার আপনি যখন ফুল এনজেসিএস মিটিং হচ্ছে তখন সমস্ত জায়গার রিপ্রেজেন্টেটিভ থাকছে। গোটা বিষয়ের সঙ্গে সমগ্র শ্রমিকের যোগাযোগের ক্ষেত্রে ট্রেড ইউনিয়নগুলোর একটা ঘাটতি আছে, একটা ব্যর্থতা আছে। তাই যারা এগুলো বলছেন তাদের খুব এখানে দোষ ঘটছে ব্যাপারটা না। কারণ যা চাহিদা, যা ন্যূনতম হওয়া উচিত, যা সমাধান হওয়া উচিত, প্রাপ্য হওয়া উচিত সম্মান নিয়ে, আমরা ইউনিয়নগুলো সেটা ইদানিংকালে ছিনিয়ে আনতে পারিনি। এবং আমরা এমনকি এই যে বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে দেখুন তো, আমরা ঐক্যবদ্ধ লড়াই লাস্ট 2 বছরে কোথায় করতে পারবো? তাহলে এমনও নয় যে আমরা ঐক্যবদ্ধ খুব লড়াই করে ফেলেছি। যদি আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারতাম, আমরা দাবি আদায়ের ক্ষেত্রে আপটু ধর্মঘট একাধিক দিন প্রভাব না পড়লেও, যদি মানে অর্থনৈতিক জায়গায় প্রভাব না পড়লেও রাষ্ট্রের আমরা যদি চালাতে পারতাম, তাহলে আমরা একটা বার্গেন ক্যাপাসিটি আদায় করতে পারতাম, যা কোল ইন্ডিয়া পেরেছে, যা ব্যাংক পারছে, যা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি পারছে, যা আমি এই মুহূর্তে আমরা পারছি না। ঠিকা শ্রমিক এবং স্থায়ী শ্রমিকের প্রপোর্শনটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে গেছে, কারণ একটা বড় অংশ এখন ঠিকা শ্রমিক তাদের দায়িত্বে চলে গেছে এবং তারা বহু ইস্যুতে এত সেগ্রিগেটেড ওয়েতে আছে, এত ডিভাইড ওয়েতে আছে রকমারি ঠিকা শ্রমিক, যেখানে ঐক্যবদ্ধ ঠিকা শ্রমিকের দাবিতে আন্দোলন করাও মুশকিল হয়েছে। তারপরে 5টা ট্রেড ইউনিয়নের বিভিন্নতা, রাজনৈতিক পরিস্থিতি, সমগ্রটা নিয়ে আসলে আমরা ঐক্যবদ্ধ লড়াই এবং শ্রমিকদের মাঝে লড়াই করে দাবি ছিনিয়ে আনার ক্ষেত্রে, শ্রমিককে মোটিভেট করার ক্ষেত্রে আমাদের ভীষণভাবে ঘাটতি আছে। যৌথ আন্দোলন কি তাহলে রাজনৈতিক বাধ্যবাধকতা? না, এরকম ভাবে তো বলা যাবে না, কারণ রাজনৈতিক বাধ্যবাধকতা থাকলে এখানে তো সরকারি পক্ষের দল বিএমএস আমাদের সঙ্গে পার্টিসিপেট করবে না, করার কথা না। যদি রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে, দেখবেন সদ্য এফএসএনএল নিয়ে ধর্মঘট হয়েছে দেশে, অনলি সেলে। এফএসএনএল ইউনিট আছে পাবলিক সেক্টরে, এটা 320 কোটি টাকা বেঁচে দিচ্ছে সরকার। তার বিপক্ষে যে লড়াই হলো, সব ইউনিয়ন একসাথে অফিসার অ্যাসোসিয়েশন সহ ধর্মঘট করলেন 2 দিন। আমাদের রাজ্যে তৃণমূলের ধর্মঘট করা নিষিদ্ধ, মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তাদের পক্ষ থেকে। তারা তো এই ধর্মঘটে 2 দিন ছিলেন। তাহলে রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাক, পরিস্থিতি যখন সৃষ্টি হচ্ছে এবং শ্রমিক ফ্রন্টগুলো যখন এটা উপলব্ধি করে নিয়ে যেতে পারছে, তখন ওই রাজনীতির ঊর্ধ্বেও, ওই ভাবনাগুলোর ঊর্ধ্বেও সেই সব সংগঠনকে উঠতে হচ্ছে। তাহলে আমাদের এরকম একটা সময় যদি দেখেন যে এটা রাজনৈতিক বাধ্যবাধকতা থাকলে রকমারি ট্রেড ইউনিয়ন এতে এসেছে, তার মধ্যে বিএমএস একটা ইউনিয়ন, তাহলে যাদের সঙ্গে সরকারের সম্বন্ধ রয়েছে, তাহলে সেই ইউনিয়নও এই আলোচনায়, এই কর্মসূচিতে, এই দাবিতে এবং পরপর সিদ্ধান্তগুলোতে তারা যুক্ত হলে, তাহলে এরকমভাবে এটাকে ডিনোট করা যাবে না। আপনি বলতে পারেন এটা সময়ের দাবি, পরিস্থিতির দাবি, এবং এটা বলতে পারেন যে ম্যানেজমেন্ট যে স্ট্যান্ডগুলো নিচ্ছে, যে ডেলিভারিগুলো করছে, আর যেভাবে এইগুলোকে অ্যাড্রেস করছে, তাতে প্রত্যেক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় স্তরে নেতৃত্ব যারা আছেন তারা উপলব্ধি করতে বাধ্য হচ্ছেন যে তারা যদি লড়াই আন্দোলনের শ্রমিকদের নিয়ে না নামেন, না রিট্যালিয়েট করেন, ধাক্কা মারেন, তাহলে এর শেষ যে অংশ, মানে যেদিকে এটা গড়াবে,
তাতে ভবিষ্যতে ট্রেড ইউনিয়নের অস্তিত্ব, আন্দোলন, সংগ্রাম, অধিকার, শ্রমিকদের দেনা পাওনা বহু দূরে চলে যাবে, কারণ অস্তিত্বই বিপন্ন হবে। এরকম একটা স্টেজ আসতে চলেছে, যা বিভিন্ন কারণে এখনকার শ্রম আইন সংশোধনের সঙ্গে সম্বন্ধযুক্ত আছে। তারা লড়াই করার মানসিকতাটাকেই মুখ্য করে ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা, আর ইস্যুতে সবাইকে রিলেট করে কোম্পানিকে ইস্যুতেই কেন আমাদেরকে এটা প্রাপ্য থেকে বঞ্চিত করছে সেইটা আকারে আমরা দাঁড়াতে চাইছি। কারণ সেটা এলেই ওই কথাগুলো আসবে যে আসলে কেন হচ্ছে না, আসলে কেন হচ্ছে না। তাহলে আসলে কেন হচ্ছে না সঙ্গে কিন্তু গোটাটার সম্বন্ধ। সেটা তো অবশ্যই, সেটা কোনো কথা নেই, কোনো দ্বিমত নেই, কারণ এটা সামগ্রিকভাবে কোনো একটা সেলের ইউনিটের ব্যাপার নয়। এটা পুরো দেশের যে অর্থনৈতিক যে চেহারাটা, যেরকম ভাবে শ্রম বিল আসছে, শ্রম কোড যেগুলো লাগু হয়েছে, এই সমস্তটা এর সঙ্গে লিঙ্ক। সেটা তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সিআইটিইউ যৌথ আন্দোলনের উপরে ভরসা রাখতে চাইছে। তার একটাই কারণ, আবার বিটিআরকে আমি উদ্ধৃতি করে বলছি, যে দি ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হবে। একটা স্বপ্ন আছে, ভাবনা আছে, প্রত্যেকের আছে, কমন যেটুকু আমি বলছি। তাহলে রিয়েলিটি কি, তার থেকে অনেক দূরে আছি আমরা, একটা বিচ্ছিন্ন অবস্থায় আছি। তাহলে এই যে একটা ডিস্টেন্সে আছি, অথচ স্বপ্ন আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সবার কমন যেটা রিয়েলিটি, আমরা তার থেকে দূরে। আমরা এটা তাহলে পৌঁছাবো কি করে, আর রাস্তাটা কি? তাহলে এখানেই আমরা মনে করছি রাস্তাটা সিম্পল, সিআইটিইউ কল ইউনিটি, স্ট্রাগল, গ্রেটার ইউনিটি। ইউনিটি হবে, স্ট্রাগলের ময়দানে আরো ইউনিটি হবে, এবং আমরা গ্রেটার ইউনিটি তৈরি করেই এটা আটকাতে পারবো, বা আমাদের রাস্তায় সবাই মিলে চুন বেছে নেওয়া রাস্তায় যেতে পারবো। প্ল্যাটফর্ম কখনো কখনো ভাঙে, অনেক রকম ভাঙা গড়ার খেলা হতে পারে। কোম্পানির ইন্ধন থাকতে পারে, রাজনৈতিক থাকতে পারে, সামাজিক পরিপ্রেক্ষিত থাকতে পারে, ইগো প্রবলেমও থাকতে পারে। কিন্তু লড়াই সংগ্রাম থাকলে ভাঙা গড়ার খেলা হতে পারে, মঞ্চ প্রসারিত হয়। অর্থাৎ অনেক শ্রমিক যারা আগে এইগুলো সম্বন্ধে এত ভাবতেন না, কোনো ইউনিয়নের ছাতার তলায় আছেন যারা এই সব আলোচনাটা কখনো করতেন না, শুধু দেনা পাওনা পাইয়ে দেওয়া, হয়ে যাওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ থাকতেন, তারাও কিন্তু এই লড়াইগুলোর মধ্যে সচেতন হন, শিক্ষিত হন। তারাও একটা আকাঙ্ক্ষার থেকে রিয়েলিটি আর আকাঙ্ক্ষার ডিফারেন্সটা পৌঁছানোর রাস্তা খোঁজার জন্য অনেক রকমভাবে তারাও নিজেদেরকে নিবদ্ধ করেন। তাহলে আজকে আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, এই উপস্থাপনাটা দেখলেন, তাদের কাছে আশা করি এটা আমরা নিয়ে যেতে পেরেছি যে কেন যৌথ আন্দোলনই একমাত্র লড়াইয়ের পথ। প্ল্যাটফর্ম ভাঙুক, ভাঙলে আবার নতুন করে গড়বে, এরকমটাই এই প্রত্যাশা নিয়েই কিন্তু শ্রমিকদেরকে একত্রিত লড়াইয়ের ময়দানে পা রাখতে হবে, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে আরো নতুন ভাবে নতুন ঐক্যের সৃষ্টি হবে, নতুন ঐক্যের জায়গা তৈরি হবে। আরেকটা কথা এখানে অ্যাড করি, যে রেফারেন্স হিসাবে, আচ্ছা, আপনারা যদি বাক্সের স্ট্রাইক নোটিসের সঙ্গে দাবি সনদ দেখেন, আমি যা দেখেছি সেখানে তাদের যা যা পয়েন্ট আছে, তা আমরা সবাই যা বলছি তাই আছে, এক দুটি ছাড়া। সেখানে একটা গুরুত্বপূর্ণ তাদের পয়েন্ট আছে যে এনজেসিএস এ মেজরিটির ভিত্তিতে হবে কেন, এর সংবিধানে কনসেনসাসের কথা আছে, অতীতেও এটাই ছিল মুখ্য। তাহলে আগের মিটিংও আপনি এটা বলেছেন, আগের কথা তুলেছেন। তাহলে এই যে কথাটা আসছে, আচ্ছা, তাহলে বাক্স তো নতুন ইউনিয়ন ফর্ম করেছে বলছে। আচ্ছা, তারা ইয়াং, তারা তো এই প্রচলিত ইউনিয়নগুলোর এই প্রথার বাইরে গিয়ে কিছু কথা বলতে চাইছে, এবং ওয়ার্কারকে সেই ব্যাপারেই অ্যাড্রেস করছে। তারাও এটা অনুভব করছেন, এবং তারা গ্রাউন্ড রিয়েলিটির থেকেই এই কথাটা লিখছেন। একটা কথা বলি, এটা চে গুয়েভেরার কথা, যে কারাজ ইজ নট হ্যাভিং দ্য স্ট্রেংথ টু গো অন। সাহস সেটা নয় শুধু এগিয়ে চলো, ইটস গোয়িং অন হু ডু নট হ্যাভ দ্য সাচ স্ট্রেংথ, যার সেই শক্তিটা নেই। সো ফার ফর অ্যাচিভমেন্ট উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ, তাকে এই শক্তিটা অর্জন করার জন্য প্রস্তুতি নিতে হয়, এটাও সাহস। তাহলে আমাদের এই সাহসের চেষ্টাটা বা সাহসটার পিছনে শুধুমাত্র আমার শক্তি থাকলে আমি সাহস দেখাবো, ব্যাপারটা এমন না। আমার সেই শক্তি নেই এটা বুঝেও সেই শক্তিকে অ্যাকুমুলেট করা, শক্তিকে ব্যবহার করে অ্যাচিভমেন্টের জায়গায় যাওয়ার জন্য যে প্রস্তুতিটা নেওয়ার দরকার হয় সেটার জন্য সাহস লাগে। তাই আন্দোলনের পরিসরে ট্রেড ইউনিয়নগুলোকে ঐক্যবদ্ধ করাটাও একটা আন্দোলন। তাহলে ট্রেড ইউনিয়নগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনাটাও আন্দোলনের একটা পার্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে সবাইকে বুঝতে হবে
যেখানে মালিক পক্ষ সারা পৃথিবীব্যাপী একটা চেনে বাঁধা, রাষ্ট্র ব্যবস্থাগুলো মালিকের সঙ্গে সম্বন্ধযুক্ত হচ্ছেন, নীতি ওয়ার্কার পাবলিক সেক্টরের বিপক্ষে প্রবাহিত হচ্ছে, সেখানে ভিন্ন মতের হলেও শ্রমিক স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে ট্রেড ইউনিয়নগুলোকে ইস্যুকে কেন্দ্র করে এক হয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেই ইস্যু টু ইস্যু লড়াইগুলোকে শক্তিশালী করার মধ্যে দিয়ে নতুন শক্তির সম্ভাবনাকে উদ্ভাবিত করতে হবে এবং তাকে ইস্তেমাল করতে গেলে এরকম একটা আঁকাবাঁকা পথেই তাদেরকে জার্নি করতে হবে। এখনো বোনাস আন্দোলন যে জায়গায় চালাতে হবে, চলতে হবে, এই আলোচনা সবার কাছে গেলে আরও যার যার যা যুক্তি আছে, পরামর্শ আছে, কোনো কোনো জায়গায় যদি সমালোচনাও থাকে, লিখিত মৌখিক যে কোনোভাবে পাঠাতে পারেন। কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাতে পারেন, অবশ্যই আমরা আপ্রাণ চেষ্টা করব তার সঙ্গে রিলেট করে যুক্তিগ্রাহ্য কিছু থাকলে গ্রহণ করার, নিজেরা সচেতন হওয়ার এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেগুলো কাজে লাগলে অবশ্যই কাজে লাগানো। কারণ আপনারা সবাই মিলেই সম্পদ, আপনারা আছেন তাই ইউনিয়ন আছে, আপনাদের মাধ্যমেই ইউনিয়নে চলে যাওয়া, বেঁচে থাকা, টিকে থাকা, এগিয়ে যাওয়া, লড়াইয়ের ময়দানও তাই। তাহলে আপনাদের এই সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবং যারা এই বার্তাটুকু আরো মানুষের কাছে পৌঁছে দিতে চান, মনে করেন আরো মানুষের কাছে এই বার্তাটা যাওয়া দরকার, কেন যৌথ আন্দোলন জরুরি, কেন লড়াই এবং সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় সম্ভব নয়, তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি আরো পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন এবং তারা যেন সেটাকে শুনে মতামত রাখেন কমেন্ট বক্সে। আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত রাখুন কমেন্ট বক্সে। আমরা অবশ্যই সেই মতামতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। যারা শুনলেন সবাইকে সশ্রদ্ধ নমস্কার জানাই, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং সকলে মিলে আসুন একসাথে আমরা একটা বড় লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গোটা জার্নিটাকে একটা নতুন পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য বিবেচনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অথচ লড়াইয়ের ময়দানকে জাগ্রত রাখুন। ধন্যবাদ।